হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা তোমাদের ক্লাস সিক্সের পরিবেশ বিজ্ঞানে যেটা প্রথম চ্যাপ্টার, সেটা হচ্ছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। এই বইটা থেকে আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়ছিলাম এবং আমাদের আগের ক্লাসে পেজ নাম্বার 15 পাতা পর্যন্ত আমরা আলোচনা করে নিয়েছি। আজকের ক্লাসে 16 নম্বর পাতা থেকে এই চ্যাপ্টারের শেষ পর্যন্ত আলোচনা করব। প্রত্যেকটা বিষয় খুব সহজ করে বুঝে নেব এবং তার পাশাপাশি আমরা এই জায়গাগুলো থেকে তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষায় কোন কোন প্রশ্ন আসতে পারে বা কোন ধরনের প্রশ্ন তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষায় আসে, প্রশ্নবিচিত্রা বা প্রশ্ন প্রস্তুতিতে আমরা যে প্রশ্নগুলো সাধারণত দেখতে পাই সেগুলো কিন্তু আমরা ক্লাস চলাকালীন দেখে নেব। ওকে, আজকে দেখো আমরা শুরু করছি এখানে দূষণ কমায় যারা। আমরা আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের প্রাণী কিন্তু দেখতে পাই যারা পরিবেশের বিভিন্ন আবর্জনা খেয়ে, নোংরা জঞ্জাল পরিষ্কার করে, মৃতদেহ বা প্রাণীর পচা গলা বস্তু খেয়ে কিন্তু জীবন ধারণ করে। তাহলে তারা খাদ্য হিসাবে সেগুলোকে খায়, কিন্তু ঘুরপথে তারা কিন্তু আমাদের পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। ধরো মাছ কাটছো, মাছ কাটার পর তার নাড়ি সমস্ত জিনিসগুলো যখন ফেলে দেওয়া হয়, আঁশ বা নাড়িটা এই সমস্ত জিনিসগুলো, তখন দেখবে কাক উড়ে আসে এবং সেগুলো কিন্তু খায়। ওকে, ড্রেনের মধ্যে থাকা অনেক জিনিসগুলো কিন্তু খায়। আরও অনেক কাক ছাড়া আরও যেমন শকুন বা চিল রয়েছে, তারা কিন্তু মৃত পচা গলা জৈব বস্তু বা কোনো মরা প্রাণী পড়ে রয়েছে তার মাংস খেয়ে বেঁচে থাকে। তাহলে তারা খাদ্য হিসাবে খাচ্ছে, কিন্তু ঘুরপথে সেটা যদি না খেত তাহলে পরিবেশে দূষণ ছড়াতো, দুর্গন্ধ ছড়াতো এবং পরিবেশ দূষিত হতো। তাহলে এই সমস্ত প্রাণী কিন্তু কী করে, পরিবেশটাকে সুস্থ পরিচ্ছন্ন রাখতে, দূষণমুক্ত রাখতে সাহায্য করে। এবং আমরা জানি যে কাককে কিন্তু ঝাড়ুদার পাখি বলা হয়, তাই না? আমাদের কিন্তু এরকম একটা প্রশ্ন আছে, ঝাড়ুদার পাখি পাখি কাকে বলা হয়? তাহলে তোমরা লিখবে যে যে সকল প্রাণী আবর্জনা স্তূপ থেকে পচা জৈব বস্তু, মৃত প্রাণীর দেহাবশেষ বা এঁঠো কাটা, ওই যে বললাম আমাদের এঁঠো জিনিসগুলো ফেলে দাও, ভাত খেতে খেতে যেটা হয়তো শেষে তুমি একটু রাখলে সেটাও যদি ফেলে দাও দেখবে কাক এসে খায়, তাই না? তাহলে এরকমভাবে নোংরা আবর্জনা বা মৃত প্রাণীর দেহাবশেষ, এঁঠো কাটা খেয়ে জীবন ধারণ করে এবং পরিবেশটাকে পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখে, তাদের আমরা ঝাড়ুদার পাখি বলি। যেমন কাক, কাককে আমরা ঝাড়ুদার পাখি বলি। কাক এছাড়াও আরও অনেক পাখি রয়েছে, যেমন শকুন দেখলাম, আমরা চিল দেখলাম, অনেক অন্যান্য প্রাণীও রয়েছে যেমন শুয়োর, এরাও কিন্তু পরিবেশে বিভিন্ন নোংরা আবর্জনা খেয়ে পরিবেশটাকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে। তাহলে এই গল্পগুলো এখানে দেওয়া হয়েছে। ওকে, এ কারণেই যে কাককে ঝাড়ুদার পাখি বলা হয়। ওকে, তাহলে তোমরা নিজেরা কিন্তু বানিয়ে লিখবে যে যে কাককে ঝাড়ুদার পাখি বলা হয় তার কারণ কাক আমাদের আশেপাশে বিভিন্ন নোংরা আবর্জনা, মৃত প্রাণীর দেহাবশেষ, তারপরে জৈব পচা গলা বস্তু খেয়ে কিন্তু জীবন ধারণ করে এবং এভাবে নোংরা আবর্জনা খেয়ে তারা পরিবেশটাকে জীবাণুমুক্ত বা দূষণমুক্ত রাখে। এ কারণেই কাককে ঝাড়ুদার পাখি বলা হয়। ওকে, এরপরে আমরা নিচে চলে যাব। দেখো এখানে বিভিন্ন প্রাণীরা কিভাবে পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সেটা আমরা দেখব। পরপর দেওয়া হয়েছে কাক, দেখো এখানে পশু পাখির মৃতদেহ, পচা বস্তু, নোংরা আবর্জনা খেয়ে পরিবেশটাকে নির্মল বিশুদ্ধ রাখে, স্বচ্ছ রাখে, জীবাণুমুক্ত রাখে। শুয়োর, সেটাও কিন্তু নোংরা আবর্জনা, ড্রেনের মধ্যে মল, সেগুলো খেয়ে কিন্তু পরিবেশটাকে পরিষ্কার রাখে। শকুন, সেটাও মৃত জীবজন্তু, হয়তো ভাগাড়ে জীবজন্তু ফেলে দেওয়া হয়েছে, মরা জীবজন্তু, সেগুলো খেয়ে কিন্তু পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখে। চিল একই রকমভাবে, চিলটাও একই লিখবে, 3 আর 4 একই লিখবে। কেমন? মৃত পচা জীবজন্তু বা ভাগাড়ে ফেলে দেওয়া মরা জীবজন্তু খেয়ে পরিবেশটাকে পরিষ্কার রাখে। কুকুর, এটা জৈব বস্তু রয়েছে, ইঁদুর রয়েছে, ক্ষতিকারক যে সমস্ত কীট পতঙ্গ, যেমন ইঁদুর হতে পারে বা অন্যান্য কীট পতঙ্গ খেয়ে কিন্তু পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখে। এরপর আমরা দেখব যে পরিবহনে সাহায্য করে যেসব প্রাণী। আমরা এখন যারা আমরা ছোট রয়েছি, তোমরা যারা পড়ছো, আমাদের যারা ছোট বন্ধু, তোমরা যখন যাতায়াত করো তাহলে দেখতে পাচ্ছ যে তোমরা অনেকেই রয়েছে যারা সাইকেলে স্কুল যাতায়াত করো, তাই না? বা বাবার সঙ্গে বাইকে বসে যাও। তাহলে এখানে আমরা এখন যানবাহন হিসাবে ছোট অল্প দূরত্ব যেতে গেলে সাইকেল হতে পারে, তাই না? টোটো হতে পারে বা মোটর বাইক হতে পারে, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই। দূরে যেতে গেলে পার্সোনাল গাড়ি হতে পারে, মোটর কার হতে পারে বা বাস হতে পারে, ট্রেন হতে পারে, বিভিন্ন যানবাহন কিন্তু আমাদের রয়েছে, বিভিন্ন গাড়ি রয়েছে, তাই না? আর আবার এরোপ্লেন রয়েছে আরও দূরে যাওয়ার জন্য। তাহলে এই যানবাহনগুলো আমরা এখন এত বেশি প্রচলন দেখছি, কিন্তু আগে তো যানবাহন এত প্রচলিত ছিল না।
বড় বড় যে জায়গাগুলো রয়েছে শহর টহর যেগুলো, সেখানে যানবাহন বেশি ছিল। কিন্তু 40-50 বছর আগে গ্রামের দিকে তো এরকম কোনো যানবাহনই ছিল না। আগে হয়তো তুমি রয়েছো, তোমার দাদু কে যদি তুমি জিজ্ঞাসা করো যে আগে তারা দূরে কি করে যেত, তাহলে দেখবে গরুর গাড়ি বা ঘোড়ার টানা গাড়ি এগুলোতে কিন্তু যাতায়াত করতো, বিভিন্ন জায়গায় যেত। তখন কিন্তু গাড়ি ছিল না। তারপর যখন গাড়ি হলো তখন দেখা গেল আজ হয়তো সারাদিন অনেক গাড়ি চলছে, মানে একটু দাঁড়ালেই, তোমার বাড়ির কাছে দাঁড়ালেই হয়তো 10 মিনিটে তুমি একটা গাড়ি পেয়ে যাবে। আগে সারাদিনে হয়তো একটা বা দুটো গাড়ি চলতো, এরকমও ছিল। যানবাহন খুব কম ছিল, তাই না? সেরকম আমরা এই যে পরিবহনে আগে গরুর গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হতো, ঘোড়ার টানা গাড়ি ছিল, সেখানেও কিন্তু অন্য জায়গায় যাওয়া হতো, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হতো। মালপত্র বোঝাই করার জন্য গাধার পিঠে, পিঠের মধ্যে গাধার পিঠে মালপত্র বোঝাই করে নিয়ে যাওয়া হতো এক জায়গা থেকে অন্য জায়গায়, বা ঘোড়ার পিঠে যাত্রী নিয়ে যাওয়া হতো, মালপত্রও নিয়ে যাওয়া হতো, গাধাতে বেশি মালপত্র নিয়ে যেত। ওকে। বা গরুর গাড়ি করে দেখা যেত আগে, মানে গরু গরু তো প্রচুর কাজে লাগতো। এক হচ্ছে চাষবাস করতে, লাঙল মানে মাটি কর্ষণ করার জন্য, জমি চাষ করার জন্য। তারপরে মাঠ থেকে ফসলগুলো তুলে আনার জন্য গরু গাড়িতে করে ফসলগুলো নিয়ে আসা হতো। তারপর ফসল মাড়াই করা, বিভিন্ন কাজে কিন্তু গরুটাকে ব্যবহার করা হতো। ওকে। তারপরে ধীরে ধীরে অনেকে সাইকেল উঠলো, সাইকেল থেকে বা ভ্যানে করে ক্ষেত থেকে মানে জমি থেকে ধান নিয়ে আসতো। এখন তো ট্রাক্টর চলে এসেছে, বা ট্রাক বিভিন্ন জিনিসে করে নিয়ে মানে ওখান থেকে নিয়ে আসা হচ্ছে, মানে জমি থেকে ফসলগুলো তুলে আনা হচ্ছে। ওকে। তাহলে এইগুলো আগে প্রচলিত ছিল পরিবহনের মাধ্যম হিসেবে, যেমন গরু, ঘোড়া, উট বলো, খচ্চর বলো, এগুলো কিন্তু এই সমস্ত প্রাণীগুলো আগে প্রচলিত ছিল। এগুলো কোথায় মালপত্র বা কোথায় বহন করতো এগুলোকে দেওয়া হয়েছে। গরু যেমন গ্রামে রাস্তায় মাঠে এগুলো দেখা যেত, ঘোড়া গাড়ি পাহাড়ি অঞ্চলে বা বিভিন্ন মানে অন্যান্য রাজ্যের মধ্যে এগুলো প্রচলন ছিল। উটের ব্যবহারটা মরু অঞ্চল, রাজস্থান হতে পারে বা উত্তরপ্রদেশে এগুলোতে দেখা যেত। খচ্চরও তাই, পাহাড়ি রাস্তায় উত্তরপ্রদেশ, রাজস্থানে খচ্চরের প্রচলন কিন্তু ছিল। যাত্রী মালপত্র কিন্তু বয়ে নিয়ে যাওয়ার কাজ করতো। ওকে। বলছে তোমার এলাকায় বলো এমন একটা প্রাণী যেটা আগে পরিবহন করতে সাহায্য করতো। তো ঘোড়া, মানুষ মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। আজ থেকে প্রায় কোনো জায়গায় 30-40 বছর হতে পারে, গ্রামে গঞ্জের ক্ষেত্রে বা একটু মফস্বল জায়গাতে হতে পারে, বা 40-50 বছর আগে হতে পারে। এখন সেই কাজে কি ব্যবহার করা হচ্ছে না, তো ভ্যান, বাস, গাড়ি এগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। ওকে। চাষের কাজে দেখতে পাচ্ছি যে লাঙল দিয়ে সেটা গরুতে লাঙলটা টানতো এবং জমিটাকে কর্ষণ করা হতো। এখন ট্র্যাক্টর দিয়ে হচ্ছে, তাই না? ট্র্যাক্টর দিয়ে এখানে জমি চাষ করা হচ্ছে। ছোট ছোট অল্প মানে মাটিটাকে বেশি গভীরে যদি না কর্ষণ করতে হয়, অল্প কর্ষণ করার জন্য এখানে এই যে হাতে হ্যান্ড ট্র্যাক্টর, যেটা মানে হ্যান্ড ট্র্যাক্টর মানে হচ্ছে পাওয়ার টিলার, এর সাহায্য কিন্তু নেওয়া হয় এখন বর্তমানে। ওকে। তাহলে হাল বলদ দিয়ে আগে চাষ করা হতো, কিন্তু এখন করা হচ্ছে না। তার কারণ সেখানে হাড় ভাঙা খাটুনি রয়েছে, পরিশ্রম রয়েছে, প্রচুর পরিশ্রম করতে হতো। গবাদি পশুরও প্রচুর কষ্ট হতো, মানুষেরও কিন্তু প্রচুর কষ্ট হতো এবং সময় লাগতো। আর এখন ট্র্যাক্টর দিয়ে বা এরকম বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির সাহায্যে কিন্তু খুব সহজেই একদম পুরো চাষবাসের শুরু থেকে, মাটি চাষ করা থেকে শুরু করে একদম ফসল কাটা, ফসল মারা, সমস্ত কিছু কিন্তু একদম মেশিনে হয়ে যাচ্ছে। তাহলে পশুদের জায়গাগুলো কারা দখল করলো? আধুনিক যন্ত্রপাতিগুলো কিন্তু দখল করলো। ওকে। এই যে এখানে দেওয়া হয়েছে গরু, মোষ, ভেড়া, এগুলো গ্রামে ব্যবহার করা হতো। এগুলো সব জমি চাষ করার কাজে, লাঙল টানতে। মোষটাও তাই, একই রকম ব্যবহার করা হতো। ভেড়া ছোট জমির মাটি অগভীরভাবে কর্ষণ করতে, মানে হালকা, ভেড়া তো আর অত বেশি মাটি কর্ষণ করতে পারতো না। বেশিরভাগ লাঙল টানা হতো গরুকে দিয়ে বা মোষকে দিয়ে লাঙল টানা হতো। ওকে। এরপর আমরা দেখবো, এখানে দেখো এই যে প্রাণীর নাম, কিভাবে চাষ, গরু, মোষ এগুলো চাষ করা মানে চাষের কাজে ব্যবহার করা হতো, জমিতে লাঙল দিয়ে ফসল বহন করে বা গাড়ি টানা। কেমন? আজ থেকে 30-40 বছর আগে কিন্তু এগুলো ঘটতো। আর এখন ওই ট্র্যাক্টর, পাওয়ার টিলার, ট্রাকে করে মানে ফসল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, এগুলো কিন্তু কাজে লাগে। এবার আমরা দেখবো, দেখো আমাদের এই পেজ নাম্বার 19 পাতায় নিচের দিকে দেওয়া হয়েছে আমরা যেসব জীবাণুর উপর ভরসা করি। তাহলে প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে আমরা কিভাবে আমার পরিবারের লোকজনের উপর নির্ভর করি সেটা পড়েছিলাম। তারপরে বিভিন্ন কাজের জন্য সমাজের লোকের উপর কিভাবে নির্ভর করি সেটা দেখেছিলাম। তারপর দেখলাম আমরা কিভাবে গাছের উপর নির্ভর করি, অন্যান্য প্রাণীরা কিভাবে গাছের উপর নির্ভর করে সেগুলো দেখলাম। আমরা খাবার ছাড়া অন্যান্য কি কারণের জন্য অন্যান্য প্রাণীদের উপর নির্ভর করি সেটা আমরা দেখলাম। তাহলে পুরো চ্যাপ্টার জুড়ে আমরা এরকম দেখছি। এবার শেষে আমরা দেখব যে আমরা যেসব জীবাণুর উপর নির্ভর করি, আমরা কিন্তু আমাদের বিভিন্ন কাজের জন্য জীবাণুর ব্যবহার করি। জীবাণু কিন্তু আমাদের অনেক কাজে দেয়, উপকারী জীবাণু রয়েছে। যেমন ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া, সেটা মানে দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে, দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে।
কী করে তৈরি করতে হয়? আগেকার পেতে থাকা দই, হয়তো বাড়িতে আগে থেকেই টক দই ছিল, সেটা একটা বাটিতে নিতে হবে, এরকম মাটির হতে পারে, কাঁচের হতে পারে, মাটির হলে বেশি ভালো। তাহলে সেই সেটাকে কী বলে, দইয়ের সাজা তৈরি। তাহলে প্রথমে একটা পরিষ্কার পাত্র নিয়ে সেখানে অল্প দইয়ের সাজা লাগাতে হবে। তারপরে ফোটানো দুধ ভালো করে ফোটাতে হবে। তারপরে দুধটাকে কিন্তু একদম ফোটানো, অত গরম কিন্তু ঢালা যাবে না, সেটা একটু ঠান্ডা করে অল্প গরম যখন থাকবে তখন ওই দইয়ের সাজাতে ওই ফুটন্ত দুধ যেটা ঠান্ডা করা হয়েছে হালকা গরম আছে সেটা ঢেলে দিতে হবে। এবার না নাড়িয়ে ঘরের একটা কোণের মধ্যে ঢাকা দিয়ে সেটাকে রেখে দিতে হবে। সারা রাত যদি রেখে দেওয়া হয় দেখা যাবে পরের দিন কিন্তু সেটা মানে যেটা দুধ ছিল সেটা দইয়ে পরিণত হয়েছে। শেষে কি হয়, শেষে ওই দুধটা কিন্তু দইয়ে পরিণত হয়। এখানে আসলে কি হয় বলতো, একটা প্রশ্ন আসে, দুধের মধ্যে কোন শর্করা থাকে? দুধের মধ্যে থাকে ল্যাকটোজ শর্করা। কেমন? ল্যাকটোজ শর্করা। কেমন? দুধ হচ্ছে শর্করা জাতীয় খাবার, তাই ল্যাকটোজ শর্করা থাকে। এবং যখন দুধটা দইয়ে পরিণত হয় তখন এই ল্যাকটোজ শর্করাটা কিসে পরিণত হয়? ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াটা কি করে? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াটা দুধের মধ্যে থাকা ল্যাকটোজ শর্করাকে কিসে পরিণত করে? ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে। কেমন? ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে। মনে থাকবে। তাহলে দুধের মধ্যে কোন শর্করা থাকে? ল্যাকটোজ শর্করা। ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধে ল্যাকটোজ শর্করাকে কিসে পরিণত করে? না তো ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে। বা দইয়ের মধ্যে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে। কোন ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে? সেটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। ওকে, এরকমভাবে মনে রাখবে। এখানে যেমন দেওয়া হয়েছে এই যে, ওকে, ল্যাক্টোব্যাসিলাসের কথাটা এখানে দেওয়া হয়েছে যে ল্যাক্টোব্যাসিলাস এটা একটা উপকারী ব্যাকটেরিয়া, যেটা কি করে? দুধের মধ্যে যে ল্যাকটোজ শর্করা থাকে সেটা ল্যাকটিক অ্যাসিডে পরিণত হতে সাহায্য করে। নেক্সট, এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, এর মধ্যে প্রশ্ন আসে, পাউরুটির গায়ে অনেক ছোট ছোট ফুটো থাকে কেন? এটা আমাদের প্রশ্ন আসে। কেমন? এটা আমরা দেখব। প্রথমে দেখো, পাউরুটি তৈরিতে কি লাগে? ময়দা বা আটা লাগে, আর জল লাগে, আর কি লাগে? ইস্ট লাগে। ইস্ট কি? ইস্ট হলো একটা এককোষী ছত্রাক। প্রশ্ন আসে, একটি এককোষী ছত্রাকের নাম লেখো। উত্তর হবে ইস্ট। ওকে, পাউরুটি তৈরি করতে বা বেকারি শিল্পে পাউরুটি, কেক এ সমস্ত তৈরি করতে কিন্তু ইস্ট লাগে। এটা কি করে? যখন ইস্টটা দেওয়া হয়, ইস্ট যেহেতু পাউরুটি তৈরি করতে ময়দা, আটা লাগছে, জল লাগছে, এতে যখন ইস্ট মেশানো হয় তখন ইস্ট কি করে? ময়দা বা আটার মধ্যে যে শর্করাটা থাকে সেই শর্করাটাকে ভেঙে দেয়। নিয়ে শর্করাটাকে ভেঙে কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড এবং অ্যালকোহল তৈরি করে। তাহলে ইস্টের কাজ কি? আটা বা ময়দাকে ভেঙে দেওয়া এবং সেটাকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড তৈরি করা এবং অ্যালকোহল তৈরি করা। কার্বন ডাইঅক্সাইডটা গ্যাস, এবং এত কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় যে মানে এই কার্বন মানে কি হচ্ছে, এই মিশ্রণটা কিন্তু ফুলে ফেপে উঠতে কার্বন ডাইঅক্সাইডটা সাহায্য করছে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো, তাহলে মিশ্রণটা মানে ওই যেটা ডো ছিল সেটা পাউরুটি একদম হচ্ছে বা কেক হচ্ছে সেটাকে ফুলে ফেপে উঠতে সাহায্য করছে। এবার হু হু করে প্রচুর যেহেতু কার্বন ডাইঅক্সাইড আছে সেটা বেরোতে চাইবে, বেরোনোর জন্য পাউরুটির গায়ে গা দিয়ে ফুটো ফুটো করে কিন্তু বাইরে বেরিয়ে যাবে। এই কারণেই কিন্তু পাউরুটির গায়ে ছোট ছোট ফুটো থাকে। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে পাউরুটির গায়ে ছোট ছোট ছিদ্র থাকে কেন, তোমরা লিখবে পাউরুটি তৈরি করার সময় ময়দা বা আটা লাগে, জল লাগে এবং আর লাগে ইস্ট। ওকে, এই ইস্ট আটা বা ময়দায় থাকা শর্করাকে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যালকোহলে ভেঙে দেয়। এই উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ময়দা বা আটার মিশ্রণকে ফুলে ফেপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড দ্রুত বেরিয়ে যাওয়ার কারণে পাউরুটির গায়ে অনেক ছোট ছোট ছিদ্র সৃষ্টি হয়। বোঝা গেল? এরপর ওষুধ তৈরিতে কিন্তু আমরা অনেক জীবাণুর সাহায্য নিই। কেমন? অনেক জীবাণু থেকে ওষুধ তৈরি হয়, যেমন বিভিন্ন অ্যান্টিবায়োটিক তৈরি হয়। ঠান্ডা লাগার ক্ষেত্রে যে সমস্ত আমরা ব্যবহার করি, স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়াটা কিন্তু সাহায্য করে। ওকে, এই স্ট্রেপ্টোমাইসিস এটা একটা ব্যাকটেরিয়া, যেটা মানে একটা ব্যাকটেরিয়ার প্রজাতি। সেখান থেকে 50 রকমেরও বেশি ব্যাকটেরিয়া নাশক, ছত্রাক নাশক, পরজীবী নাশক ওষুধ তৈরি হয়। যেমন দেখো, স্ট্রেপ্টোমাইসিন এক ধরনের কম্পোজিশন, এরিথ্রোমাইসিন, মানে এগুলো স্ট্রেপ্টোমাইসিস না, স্ট্রেপ্টোমাইসিস তো প্রজাতির নাম, ব্যাকটেরিয়ার প্রজাতিটার নাম হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস। সেখান থেকে স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন এই সমস্ত ওষুধ কিন্তু তৈরি হয়, যা কি করে? ওই বিভিন্ন ব্যাকটেরিয়ার কিন্তু আমাদের শরীরে জীবাণুদের মেরে ফেলতে সাহায্য করে, যে সমস্ত জীবাণুগুলো বাইরে থেকে ঢুকছে, তাই না? আমরা যখন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হই বা কোনো ভাইরাল কোনো ডিজিজ হয় তখন আমরা অ্যান্টিবায়োটিক খাই। তাহলে এই সমস্ত স্ট্রেপ্টোমাইসিস, আরও অনেক এরকম উপকারী অণুজীব রয়েছে বা ব্যাকটেরিয়া রয়েছে, আরও অন্যান্য অণুজীবও রয়েছে, যেখান থেকে কিন্তু ওষুধ তৈরি হয় এবং
সেগুলো কিন্তু আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। ওকে, তাহলে এই ছিল আমাদের চ্যাপ্টার, পুরো কমপ্লিট হয়ে গেল। যারা পুরনো যে ক্লাসগুলো আমাদের আগের পেজের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলেই সেখানে ক্লাস 6 এ পরিবেশ ও বিজ্ঞানের প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে পরপর তোমরা কিন্তু পরিবেশ ও বিজ্ঞানের ক্লাসগুলো পাবে। যারা দেখোনি অবশ্যই দেখে নিও। ক্লাসগুলো দেখবে, ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করে নেবে। আর যারা প্রথমবার চ্যানেলে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।